হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব WBHA টেস্ট পেপার 2024 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন সম্পর্কে। এর আগে ইতিহাস ক্লাসে আলোচনা করেছিলাম ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সেই ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের ভিডিও পার্ট 4 পৃষ্ঠা নম্বর D58 থেকে D61 পর্যন্ত সি এর দাগের মার্ক 8 সমস্ত কোশ্চিনগুলোর উত্তর এখন আলোচনা করব। আজকের ভিডিওর ক্লাসের লাইক টার্গেট থাকলো 50টি। তো তোমরা সবাই 50টি লাইক অবশ্যই কমপ্লিট করো। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। D58 পেজে রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সি এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 8। 1 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে 19 শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি? ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এদের অবদান কি ছিল? এই কোশ্চিনটার উত্তর তোমরা লিখবে। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে। ভূমিকার পর পয়েন্ট লিখবে। ঔপনিবেশিক শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ। এটা পয়েন্ট করবে। পয়েন্ট করার পর এখানে তার মধ্যে 1, 2 এভাবে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট লিখবে সরকারি চাকরি। 2 নম্বর পয়েন্ট করে লিখবে আইনজীবী। 3 নম্বর পয়েন্ট লিখবে ব্যবসায়ী। 4 নম্বর পয়েন্ট লিখবে শিল্পের কাজ। 4 নম্বর পয়েন্ট শিল্পের কাজ। 5 নম্বর পয়েন্ট লিখবে ভূস্বামী ও মধ্যস্বত্বভোগী। 6 নম্বর পয়েন্ট করবে মহাজন। করার পর এবার লিখবে আবার পয়েন্ট করে লিখবে জাতীয়তাবাদ বিকাশে। এই পয়েন্টটা করে লিখবে জাতীয়তাবাদ বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর অবদান। এই পয়েন্ট লেখার পর লাস্টে তোমরা লিখবে উপসংহার। তাহলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল 19 শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি? ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এদের অবদান কি ছিল? তাহলে এই কোশ্চিনটা অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। লাস্টে উপসংহারটা দিয়ে লিখবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কি ছিল? প্রথমে ভূমিকা পয়েন্ট করে লিখবে। ভূমিকা লেখার পর পয়েন্ট করবে এখানে বাংলার নবজাগরণের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এর মধ্যে আবার 1, 2 করে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট লিখবে অর্থ। 2 নম্বর পয়েন্ট ভিত্তি। 3 নম্বর পয়েন্ট লিখবে 3টি ভাবধারা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এলিটিস্ট আন্দোলন। 5 নম্বর পয়েন্ট লিখবে শহর কেন্দ্রিক। তারপরের পয়েন্ট দিয়ে লিখবে নবজাগরণের সীমাবদ্ধতা।
নবজাগরণের সীমাবদ্ধতা পয়েন্ট দিয়ে লিখবে। লেখার পর এতখানি এখান থেকে কোশ্চিনটা শেষ। 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কী ছিল? এখান থেকে তার অ্যান্সারটা মানে উত্তর লেখাটা শেষ। তারপরে দেখো 3 নম্বর কোশ্চিন ছিল ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 3 নম্বর কোশ্চিন এটা দেওয়া রয়েছে। আরেকটা কথা, তোমরা যদি এই WBH টেস্ট পেপার যাদের কাছে নেই, শুধু ইতিহাস সাজেশনের পৃষ্ঠাগুলো যাদের দরকার তারা কমেন্ট করতে পারো, তো আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? ওই WBH টেস্ট পেপারের যে সাজেশন সেট, শুধু কোশ্চিন সেটের পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো কি কি কোশ্চিন দেওয়া রয়েছে। তো সেই কোশ্চিনের উত্তরগুলোই আমি আজকে আলোচনা করছি। তো 3 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে সেই সম্পর্কে, তারপরে পয়েন্ট করবে আদিবাসী সম্প্রদায় অবস্থা বিবরণ। দেওয়ার পর এর মধ্যে আবার 1 নম্বর পয়েন্ট করবে করারোপ, মানে সেই সময় বিভিন্ন যে কর আরোপ করা হতো সেই 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে করারোপ। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দিকুদের ভূমিকা। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অরণ্যের অধিকার ব্যাহত। 4 নম্বর পয়েন্ট লিখবে সামাজিক আগ্রাসন। তারপরে নেক্সট লিখবে 5 নম্বর শোষণ ও বাঞ্ছনা। পরের পয়েন্ট লিখবে দলিত সম্প্রদায়। তারপরে আবার পয়েন্ট করবে দলিত সম্প্রদায় অবস্থার বিবরণ। এর মধ্যে আবার 1-2 করে পয়েন্ট চলবে। 1 নম্বর পয়েন্ট লিখবে অবহেলার শিকার। 1 নম্বর পয়েন্ট থাকবে দলিত সম্প্রদায় অবস্থার বিবরণের মধ্যে অবহেলার শিকার। 2 নম্বর পয়েন্ট করবে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। 3 নম্বর পয়েন্ট করবে বাংলায় দলিত সক্রিয়তা। 4 নম্বর পয়েন্ট করবে দলিত সংগঠন। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দলিত সংগঠন। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আম্বেদকরের ভূমিকা।  তারপরে লাস্টে একটু প্যারা করে লিখবে, এটা প্যারা করে লিখবে, প্যারা চেঞ্জ যেটাকে বলা হয়, প্যারা চেঞ্জ করে এতটুকু লিখবে, তাহলে সেই 3 নম্বরের কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বর কোশ্চিনটা কী ছিল বলছি, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। তাহলে সেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এটা প্যারা করে এই অংশটুকু লিখবে। তারপরে মানে আম্বেদকরের ভূমিকার পরে 5 নম্বর পয়েন্টের পরে এটা প্যারা করে লিখবে। তারপরে নেক্সট দেখো 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন ছিল চীনের 4 মে মানে মে 4 আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। প্রথমে ভূমিকা পয়েন্ট করবে, ভূমিকা দিয়ে এতখানি লিখবে। লেখার পর পয়েন্ট দিবে 4 মে আন্দোলনের কারণ। সেখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ইউএন সিকাই এর নৃশংসতা। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ইউএন সিকাই এর নৃশংসতা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কুওমিন্তাং দল নিষিদ্ধ।
3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাপানের 21 দফা দাবি। জাপানের 21 দফা দাবি 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে 21 দফা দাবির প্রতিবাদ। 21 দফা দাবির প্রতিবাদ। 5 নম্বর পয়েন্ট লিখবে বিদেশি পণ্যের বাজার। তারপরে নেক্সট পয়েন্ট করবে 4 মে আন্দোলনের গুরুত্ব। পয়েন্ট করার পর 1 নম্বর দিয়ে লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শ্রমিক শ্রেণীর গুরুত্ব। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাতীয়তাবোধের প্রসার। 3 নম্বর পয়েন্ট লিখবে সাংস্কৃতিক অগ্রগতি। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আন্দোলনের সাফল্য। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। এখানে 4, এটা 4 হয়েছে, এটা 5 লিখবে, ঠিক আছে? 5, এটা 4 না। 5 নম্বর পয়েন্ট লিখবে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। তারপরে দেখো, তারপরে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট। চীনের 4 মে মানে মে 4 আন্দোলন কারণ ও ফলাফল উল্লেখ করো। মে 4 আন্দোলনের এই অ্যান্সারটা উপসংহার দিয়ে লাস্টে লিখলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চিন কি ছিল। 5 নম্বর কোশ্চিন ছিল 21 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান। এই পয়েন্ট দিয়ে লেখার পর 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সামাজিক কুসংস্কার দূরীকরণের প্রচেষ্টা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিবাহ রীতি সংক্রান্ত সংস্কার। 3 নম্বর পয়েন্ট লিখবে নারীর সামাজিক অবস্থার উন্নয়ন। 4 নম্বর পয়েন্ট লিখবে নিম্ন শ্রেণীর মানুষের উন্নয়ন। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। 21 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। এখান থেকে সেই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট। তারপরে নেক্সট দেখো 6 নম্বর কোশ্চিন কি ছিল। 6 নম্বর কোশ্চিন ছিল বাংলার সমাজ সংস্কার আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রীর ভূমিকা আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট করে লিখবে। লেখার পরে পয়েন্ট দিয়ে লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। এখানে ব্রাত হয়েছে, এখানে ব্রাহ্ম হবে, ব্রাহ্ম আন্দোলন। এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, এখানে সাব পয়েন্ট এগুলা লিখবে। তার ভিতরে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার ভিতরে সাব পয়েন্ট থাকবে বিবিধ নিয়মকানুন ও রীতিনীতির প্রচলন 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট থাকবে সামাজিক কুসংস্কার নিবারণের উদ্যোগ। 3 নম্বর পয়েন্ট থাকবে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা। এই 3টে সাব পয়েন্ট থাকবে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার মধ্যে, এগুলো লিখতে হবে। তারপরে নেক্সট দেখো কেশবচন্দ্রের ভূমিকা পয়েন্ট করে লিখবে। লেখার পর এখানে সাব পয়েন্ট এখানেও লিখবে 1-2 করে। সমাজ সংস্কার 1 নম্বর সাব পয়েন্ট থাকবে। 2 নম্বর পয়েন্ট থাকবে নতুন সংগঠন স্থাপন। তোমরা লিখে নাও, যাদের যাদের আছে, যাদের কাছে নোটটা আছে তারা শুধু দেখে নাও, আর যাদের কাছে এই নোটগুলো নেই তারা খাতাতে বা স্ক্রিনশট করে লিখে নাও।
তারপরে দেখো 3 নম্বরে লিখবে তোমরা বাংলার বাইরে ব্রাহ্ম ধর্মের প্রচলন। চার নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তরুণ সদস্যের যোগদান। তারপরে দেখো শিবনাথ শাস্ত্রীর ভূমিকা, এটা পয়েন্ট করবে শিবনাথ শাস্ত্রীর ভূমিকা। পয়েন্ট করার পর লিখবে এভাবে। তারপরে এখানে প্যারা চেঞ্জ করবে শিবনাথ কেশব সেনের ভারত আশ্রমের বয়স্কা মহিলা বিদ্যালয়, এখানে প্যারা চেঞ্জ করে লিখবে। তারপরে লাস্টে উপসংহার লিখবে। উপসংহার লিখলে সেই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। সেই কোশ্চিনটা কি ছিল? বাংলার সমাজ সংস্কার আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রীর ভূমিকা আলোচনা করো। তাহলে সেই কোশ্চিনটা শেষ হয়ে যাবে এখান থেকে। সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই চ্যাপ্টার বা অধ্যায় যাই বলো না কেন, এখানকার যেসব কোশ্চিন ছিল 6টা কোশ্চিন, সেই 6টা কোশ্চিনের অ্যান্সার আলোচনা করলাম। এবার নেক্সট দেখো ঔপনিবেশিক ভারতের শাসন, এটা আছে D59 পেজে। D59 পেজে আছে টেস্ট পেপারের। সেখানকে বড় কোশ্চিন দেওয়া রয়েছে। 1 নম্বর আছে মর্লে মিন্টো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ সমালোচনা করো। তাহলে এভাবে লিখবে প্রথমে ভূমিকা, প্রথমে পয়েন্ট করবে ভূমিকা, করার পর পয়েন্ট দিবে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। সেখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত, তার মধ্যে ABCD এভাবে সাব পয়েন্ট থাকবে, এগুলো লিখবে। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত, 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। তার মধ্যে আবার সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট আছে আইনসভা, 2 নম্বর থাকবে স্বায়ত্তশাসন, 3 নম্বর পয়েন্ট আছে মন্ত্রিসভা, 4 নম্বর পয়েন্ট রয়েছে গভর্নরের ক্ষমতা, 5 নম্বর পয়েন্ট রয়েছে সাম্প্রদায়িক নির্বাচন। দুই নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্টে দিবে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চিনটা কমপ্লিট। মর্লে মিন্টো 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ সমালোচনা করো, সেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কি ছিল, এই ঘটনার ফল কি হয়েছিল, অথবা এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল। এই কোশ্চেনটার অ্যান্সার লিখবে প্রথমে ভূমিকা লেখার পর পয়েন্ট লিখবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই পয়েন্ট লিখবে। তারপরে পয়েন্ট করবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফলাফল বা প্রতিক্রিয়া, সেখানে আবার সাব পয়েন্ট থাকবে 1, 2 করে। তো এখানে 2টো পয়েন্ট দেওয়া রয়েছে। 1 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে ক্ষোভ বিক্ষোভ, 2 নম্বর উপাধি ত্যাগ। তোমরা যদি পয়েন্ট না দিতে চাও, প্যারা করে লিখতে চাও, তাও হবে, ঠিক আছে। হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফলাফল বা প্রতিক্রিয়া, এটা পয়েন্ট লিখবে। লেখার পরে তোমরা যদি চাও এই সাব পয়েন্ট দুটো দিবে না, ক্ষোভ বিক্ষোভ উপাধি ত্যাগ, নাও দিতে পারো, সেগুলো তোমরা প্যারা করে লিখতে পারো এখানে, ঠিক আছে। পয়েন্ট তুলে দিয়ে প্যারা করে লিখতে হবে কিন্তু। তাহলে এই কোশ্চেনটা এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে 3 নম্বরে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দের প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি কি হয়েছিল। প্রথমে পয়েন্ট করে লিখবে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দের প্রেক্ষাপট,
এটা মেন পয়েন্ট করবে। মেন পয়েন্ট করার পর 1-2 করে এভাবে চলবে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট থাকবে শ্রমিক আন্দোলন, 2 নম্বর পয়েন্ট থাকবে হুইটলি কমিশন, 3 নম্বর পয়েন্ট থাকবে শ্রমিক স্বার্থ বিরোধী আইন, 4 নম্বর পয়েন্ট থাকবে মামলা। তারপরে দেখো নেক্সট পয়েন্ট থাকবে মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতি। এই মামলার পরিণতি, মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতির ভিতর আবার সাব পয়েন্ট 1-2 করে থাকবে। 1 নম্বর পয়েন্ট থাকবে মামলার রায়, 2 নম্বর পয়েন্ট থাকবে গান্ধীজির ভূমিকা, 3 নম্বর পয়েন্ট থাকবে অন্যান্য পদক্ষেপ। তাহলে এখান থেকে এই কোশ্চিনটার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। মিরাট ষড়যন্ত্র মামলার 1929 খ্রিস্টাব্দের প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি কি হয়েছিল। তো এখান থেকে কোশ্চিনের অ্যান্সারটা শেষ। তারপর দেখো নেক্সট কোশ্চিন দেওয়া রয়েছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট লিখবে, লেখার পর পয়েন্ট করবে লখনৌ চুক্তির শর্তাবলী। তারপরে পয়েন্ট করবে লখনৌ চুক্তির গুরুত্ব। তারপরে লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট পেজ ডি শার্ট পেজের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, এখানে সি এর দাগের 1 নম্বর কোশ্চিন রয়েছে কোন পরিস্থিতিতে কেন ক্রিপস মিশন গঠিত হয় এবং এতে কি বলা হয়। এই প্রস্তাব ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করে, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ কি। তো সি এর দাগের 1 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা দেখে নাও তোমরা। এতখানি লেখার পর লিখবে, পয়েন্ট করে লিখবে ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ। তারপর পয়েন্ট লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা কি ছিল? কোশ্চিনটা ছিল কোন পরিস্থিতিতে কেন ক্রিপস মিশন গঠিত হয় এবং এতে কি বলা হয়। এই প্রস্তাব ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করে, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ কি। তাহলে এই কোশ্চিনটা এখানে কমপ্লিট হয়ে যাবে উপসংহার পর্যন্ত লিখলে। নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, ভারতের গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে এতখানি, লেখার পর পয়েন্ট করবে গণপরিষদ গঠনের প্রেক্ষাপট। তারপরে পয়েন্ট লিখবে ক্রিপস মিশন, আর একটা পয়েন্ট করবে মন্ত্রী মিশন, ওর মধ্যে থাকবে। এই দুটো পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্টে পয়েন্ট করবে গণপরিষদের প্রকৃতি। গণপরিষদের প্রকৃতি এতখানি লেখার পর প্যারা চেঞ্জ করে লিখবে এখানে 1947 থেকে প্যারা চেঞ্জ হবে। প্যারা চেঞ্জ করে এতখানি লেখার পর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই
কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চিন কি রয়েছে দেখি। নেক্সট কোশ্চিন দেওয়া রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট দিয়ে লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে পয়েন্ট করবে ঐতিহাসিক তাৎপর্য। ঐতিহাসিক তাৎপর্যের মধ্যে 1, 2 এভাবে সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট থাকবে ভারতের দিকে জাপানের অগ্রগতি। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গান্ধীজির ভূমিকা। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ক্রিপস মিশনের ব্যর্থতা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্রব্যমূল্য বৃদ্ধি। এরপর নেক্সট পয়েন্ট করবে ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। এই পয়েন্ট করার পর সেখানেও 1, 2 করে সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট থাকবে অংশগ্রহণের প্রকৃতি। 2 নম্বর নেতৃত্ব। তারপরের পয়েন্ট থাকবে 3 নম্বর পয়েন্ট থাকবে সংগ্রামী রূপ। 4 নম্বর পয়েন্ট থাকবে গুরুত্ব। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল যে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সেই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট এখান থেকে। গুরুত্ব অবধি লিখলে কমপ্লিট। তারপরে নেক্সট কোশ্চেন ছিল ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন অথবা 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। পরীক্ষার খাতায় একটা কথা বলছি, পরীক্ষার খাতায় কোশ্চিন তোমরা দেখে ঘাবড়াবে না কখনো, ঠিক আছে? কেননা কোশ্চিনের টার্মসটা বুঝতে হবে, কি বলতে চাচ্ছে, কি লিখতে হবে, এটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে। প্রথমে এখানে বলছে দেখো ভারত ছাড়ো আন্দোলন অথবা দেওয়া আছে মানে ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন, এই দুটো আন্দোলন কিন্তু এক, ঠিক আছে? আবার 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 3টা কোশ্চিন কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিন্তু 3টা কোশ্চিনই কি বোঝাচ্ছে? 3টা কোশ্চিনই এখানে বোঝাচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে? 3টা কোশ্চিনই বোঝাচ্ছে এখানে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। এই ভারত ছাড়ো আন্দোলনেরই 3টা নাম, একটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন, আর একটা কি আছে 42-এর বিপ্লব, ঠিক আছে? কোশ্চিন যদি পরীক্ষাতে আসে 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। তোমরা যদি এখন কোশ্চিনটা পড়ার পরে আরে আমরা তো পড়ে আসলাম ভারত ছাড়ো, এখানে 42-এর বিপ্লব, তে ভারত ছাড়ো আন্দোলন কখনো ভুল করবে না পরীক্ষাতে যে ভারত ছাড়ো আন্দোলন আসেনি আমরা ভারত ছাড়োটাই লিখবো না, কখনো এরকম করবে না। কেননা এই কোশ্চিনে 3টা পার্ট দেওয়া রয়েছে, অ্যান্সার কিন্তু একই হবে, 3টা পার্ট দেওয়া রয়েছে মানে কনফিউশন করার জন্য তোমাদেরকে, ঠিক আছে? তাহলে ভারত ছাড়ো আন্দোলন যদি আসে পরীক্ষাতে তাহলে এটাই তো থাকবে, কোশ্চিন তো তোমরা জেনে যাচ্ছ। অথবা যদি আগস্ট আন্দোলন আসে তাহলে এই ভারত ছাড়ো আন্দোলনের এই অ্যান্সারটাই লিখবে। যদি 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো আসে তাও এই অ্যান্সারটাই লিখবে, ঠিক আছে? 3টা কোশ্চিনেরই একই অ্যান্সার, কিন্তু পরীক্ষার্থে একটু কোশ্চিনটা ঘুরিয়ে দেয়, অনেকে একটু কনফিউশন হয়ে যায় যে কী লিখবো অ্যান্সারটা, ঠিক আছে? 3টা কোশ্চিনের অ্যান্সার কিন্তু এক। তাহলে এখানে ভূমিকা, প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকা লেখার পর পয়েন্ট করবে ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন, এটা পয়েন্ট লিখবে। তারপর এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পটভূমি, সাব পয়েন্ট থাকবে 1 নম্বর পটভূমি। 2 নম্বর পয়েন্ট থাকবে আন্দোলনের প্রস্তাব গ্রহণ, আন্দোলনের প্রস্তাব গ্রহণ। 3 নম্বর 3 নম্বর পয়েন্ট থাকবে নেতৃবৃন্দের গ্রেপ্তার। 4 নম্বর পয়েন্ট থাকবে স্বতঃস্ফূর্ত আন্দোলন। তারপরে নেক্সট দেখো, নেক্সট থাকবে 5 নম্বর প্রসার, 5 নম্বর পয়েন্ট থাকবে প্রসার। 6 নম্বর পয়েন্ট লিখবে অন্যান্য নেতৃত্ব। 7 নম্বর পয়েন্ট করবে সরকারের দমননীতি। 8 নম্বর পয়েন্ট লিখবে ব্যর্থতার কারণ। 9 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গুরুত্ব।
গুরুত্ব লেখার পর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে তাহলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল কি, ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন, 42-এর বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 8 মানের কোশ্চিন, উপসংহার এতখানি লেখা হয়ে গেলে সেই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন দেওয়া রয়েছে, ওয়াভেল পরিকল্পনা কি বলা হয়, এই পরিকল্পনার পরিণতি কি ছিল। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, লেখার পর 1 নম্বর পয়েন্ট লিখবে শর্তাবলী। শর্তাবলীর মধ্যে ABCD করে এভাবে পয়েন্ট চলবে। শর্তাবলী লেখা হয়ে গেলে তারপরে 2 নম্বর পয়েন্ট লিখবে সিমলা বৈঠক। তারপর 3 নম্বর পয়েন্ট করবে পরিণতি। 2 নম্বর পয়েন্ট থাকবে সিমলা বৈঠক, 3 নম্বর পয়েন্ট থাকবে পরিণতি। তাহলে এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা শেষ। তারপর দেখো D60 পেজেরই ঠান্ডা লড়াই অধ্যায়ের বা ঠান্ডা লড়াই চ্যাপ্টারের সি এর দাগের 8 নম্বর কি প্রশ্ন দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো। তো এভাবে তোমরা লিখবে, প্রথমে ভূমিকা, ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা, প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকা লেখার পর পয়েন্ট লিখবে ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতি পয়েন্ট করার পর তারপরে পয়েন্ট করবে ট্রুম্যান নীতির তাৎপর্য। ট্রুম্যান নীতির তাৎপর্য এতখানি লেখার পর ওখানে বুলেট, এগুলাকে বুলেট পয়েন্ট বলা হয়, এরকম পয়েন্ট করে তোমরা লিখতে পারো। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়, এগুলাকে বুলেট পয়েন্ট বলা হয়। তোমরা এভাবে বুলেট পয়েন্ট দিয়ে লিখতে পারো, তাহলে সুন্দর দেখাবে খাতাটাতে। আর পরীক্ষার খাতা তোমরা জানো, যত সুন্দর করে বা গুছিয়ে সাজিয়ে লিখবে তাহলেই কিন্তু পরীক্ষকের যারা খাতা দেখবে তাদের দৃষ্টি আকর্ষণ হবে এবং হাইলাইট হবে, খাতাটা আকর্ষণীয় হবে। সেজন্য তোমাদের কি হবে, এখানে চান্সটা বেশি। কিসের চান্স, নাম্বার পাওয়ার চান্সটা বেশি থাকছে। এভাবে বুলেট পয়েন্ট করে তোমরা লিখতে পারো। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা পয়েন্ট লেখা হয়ে গেলে লিখবে মার্শালের ঘোষণা, এই পয়েন্টটা করবে। মার্শালের ঘোষণা এই পয়েন্টটা লিখবে। তারপরে পয়েন্ট করবে মার্শাল পরিকল্পনার রূপায়ণ। মার্শাল পরিকল্পনার রূপায়ণ পয়েন্টটা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে মার্শাল পরিকল্পনার ফলাফল। এই ফলাফল পর্যন্ত লিখলেই এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো। তো এখানে শেষ কোশ্চেনটা। তারপরে নেক্সট কোশ্চেন কি ছিল, নেক্সট কোশ্চেন ছিল ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকা লেখার পর পয়েন্ট দিবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায়। তারপরে পয়েন্ট করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ধারণা সমূহ। এই পয়েন্ট দিয়ে তার মধ্যে থাকবে সাব পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট থাকবে চিরাচরিত ও ঐতিহ্যবাহী ধারণা। 2 নম্বর পয়েন্ট সাব পয়েন্ট দিয়ে লিখবে সংশোধনবাদী ধারণা। সংশোধনবাদী ধারণা। তারপরে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বাস্তববাদী ধারণা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাখ্যা। আর লাস্ট লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে।
কোশ্চিনটা ছিল ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। তারপর দেখো 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন ছিল ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, ভূমিকা লেখার পর পয়েন্ট লিখবে ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল। এর মধ্যে আবার 1-2 করে সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট লিখবে দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্ন। তারপরে পয়েন্ট লিখবে তোমরা মার্কিন সমর দপ্তর পেন্টাগনের প্রভাব। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পারস্পরিক সন্দেহ। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ফুলটন বক্তৃতা। ফুলটন আর ফাল্টন একই, ঠিক আছে? ফুলটন বক্তৃতা বা ফাল্টন বক্তৃতা একই কিন্তু। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ট্রুম্যান নীতি। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবেন মার্শাল পরিকল্পনা। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জার্মান সমস্যা। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে হবে সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়া। 8 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিভিন্ন জোট। আর লাস্টে উপসংহার লিখবে। উপসংহার লিখলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে নেক্সট দেখো 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে কিউবা সংকটের কারণ ও ফলাফল উল্লেখ করো। প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকা লেখার পর পয়েন্ট দিয়ে লিখবে কিউবা সংকটের কারণ। কিউবা সংকটের কারণের ভিতরে 1 নম্বর পয়েন্ট থাকবে প্ল্যান্ট চুক্তি। 2 নম্বর পয়েন্ট থাকবে কাস্ত্রোর ক্ষমতা লাভ। তারপরে 3 নম্বর পয়েন্ট থাকবে কাস্ত্রোর কার্যকলাপ। তারপরে দেখো, তারপরে 4 নম্বর পয়েন্ট লিখবে পিক উপসাগরের যুদ্ধ। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মার্কিন প্রতিক্রিয়া। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কিউবা অবরোধ। কিউবা অবরোধ। তারপরে নেক্সট লিখবে কিউবা সংকটের গুরুত্ব। পরের পয়েন্ট লিখবে কিউবা সংকটের গুরুত্ব। কিউবা সংকটের গুরুত্ব পয়েন্ট লেখার পর এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে 1-2 করে এভাবে পয়েন্ট চলবে মানবতাবাদের জয়, মানে মানবতাবাদের জয়, ঠিক আছে? মানবতাবাদের জয়। 2 নম্বর পয়েন্ট থাকবে মার্কিন সোভিয়েত সৌহার্দ্য। 3 নম্বর পয়েন্ট লিখবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিবারণ চুক্তি। 4 নম্বর পয়েন্ট থাকবে টেলিযোগাযোগ স্থাপন। 1 নম্বর পয়েন্ট থাকবে মানবতাবাদের জয়। 2 নম্বর মার্কিন সোভিয়েত সৌহার্দ্য। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিবারক চুক্তি। 4 নম্বর পয়েন্ট থাকবে টেলিযোগাযোগ স্থাপন। এই পয়েন্ট লেখার পর লাস্টে উপসংহার লিখবে। উপসংহার লিখলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল কিউবা সংকটের কারণ ও ফলাফল উল্লেখ করো। গুরুত্ব মানে ফলাফল। নেক্সট দেখো, নেক্সট ছিল 5 নম্বর বার্লিন সংকট কিভাবে হয়, এই সংকটের গুরুত্ব কি। প্রথমে পয়েন্ট করবে বার্লিন সংকট। বার্লিন সংকট প্রথমে পয়েন্ট দিয়ে লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট করবে বার্লিন সংকটের গুরুত্ব। বার্লিন সংকটের গুরুত্ব এটা লিখবে পয়েন্টটা।
এতখানি এই পয়েন্টটা লিখবে। তারপরে দেখো 6 নম্বরে আছে, 6 নম্বর লিখবে। 6 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে, গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব কিভাবে সৃষ্টি হয়, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়েছিল। মানে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব কিভাবে হয়েছিল আর বিশ্ব রাজনীতিতে তার প্রভাব। প্রথমে ভূমিকা পয়েন্ট লিখবে, ভূমিকা ভূমিকা দিয়ে লেখার পর পয়েন্ট লিখবে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব। এরপর 1 নম্বর ওর ভিতরে থাকবে 1 2 করে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট থাকবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। 2 নম্বর পয়েন্ট থাকবে লং মার্চ। 3 নম্বর পয়েন্ট থাকবে সিয়াংফু ঘটনা। তারপর 4 নম্বর পয়েন্ট থাকবে কমিউনিস্ট শক্তি বৃদ্ধি। 5 নম্বর পয়েন্ট থাকবে কমিউনিস্ট দ্বারা প্রজাতন্ত্র গঠন। এরপর নেক্সট পয়েন্ট করবে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব। বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব, এটা পয়েন্ট করবে। পয়েন্ট করার পর লিখবে 1 নম্বর সাম্যবাদী শিবিরের শক্তি বৃদ্ধি। 1 নম্বর পয়েন্ট করে লিখবে। 2 নম্বর পয়েন্ট থাকবে সাম্যবাদী আন্দোলনের গুরুত্ব স্থান লাভ। 3 নম্বর পয়েন্ট থাকবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক। 4 নম্বর পয়েন্ট থাকবে আমেরিকার সঙ্গে সম্পর্ক। তারপর 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গুরুত্বপূর্ণ এশীয় শক্তি। আর লাস্টে উপসংহার। উপসংহার দিলে এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা কি ছিল? কোশ্চিনটা ছিল গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব কিভাবে সৃষ্টি হয়, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়েছিল। তাহলে এখান থেকে কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে 7 নম্বরে দেখো, 7 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে কোরিয়া সংকট কি, এই সংকটের ফলাফল ও গুরুত্ব লেখো। প্রথমে পয়েন্ট লিখবে কোরিয়া সংকট। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে কোরিয়া সংকট। তারপরে পয়েন্ট লিখবে কোরিয়া যুদ্ধের ফলাফল। সেখানে 1 নম্বর পয়েন্ট থাকবে যুদ্ধের পশ্চাৎপট। 2 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কোরিয়া। এরকম 1 2 করে পয়েন্ট লিখতে থাকবে তোমরা। 3 নম্বর পয়েন্ট থাকবে দক্ষিণ কোরিয়া। 4 নম্বর পয়েন্ট লিখবে উত্তর কোরিয়া। 5 নম্বর কোরিয়া যুদ্ধ। তারপরে তোমরা পয়েন্ট করে লিখবে কোরিয়া যুদ্ধের ফলাফল। আর লাস্টে লিখবে উপসংহার। এই উপসংহার পর্যন্ত লিখলেই এই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা কি ছিল? কোশ্চিনটা ছিল কোরিয়া সংকট কি, এই সংকটের ফলাফল ও গুরুত্ব লেখো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর জোট নিরপেক্ষ নীতি কি, এই নীতির প্রবক্তাকে, জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তাহলে এখানে প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে জোট নিরপেক্ষ নীতি। প্রথমে পয়েন্ট করবে জোট নিরপেক্ষ নীতি। তারপরে এই নীতির প্রবক্তাকে, এই নীতির প্রবক্তা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী মার্শাল টিটো। এতখানি হওয়ার পর লাস্টের যে পার্ট রয়েছে জোট নিরপেক্ষ নীতির পশ্চাতের বিভিন্ন কারণ, এটা পয়েন্ট লিখবে। এটা এখানে পয়েন্ট করার পর 1 নম্বর পয়েন্ট লিখবে জাতীয় ঐতিহ্য রক্ষা। 2 নম্বর পয়েন্ট থাকবে রাজনৈতিক স্বতন্ত্রতা। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আর্থসামাজিক উন্নতি। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাতীয় স্বার্থের সংরক্ষণ।
5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নিরপেক্ষতা। 6 নম্বর পয়েন্ট লিখবে তৃতীয় শক্তি জোটের নেতৃত্ব। এতখানি লিখলে কোশ্চিনটা অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল জোট নিরপেক্ষ নীতি কি, এই নীতির প্রবক্তাকে, জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণগুলি লেখো। তাহলে এখান থেকে অ্যান্সারটা কমপ্লিট। আমরা আছি কোন পেজে? টেস্ট পেপারের D61 মানে 61 পেজে। টেস্ট পেপারে D61 পেজের এবারকা দেখো বি উপনিবেশীকরণ বা অব উপনিবেশীকরণ একই, ঠিক আছে? তো বি উপনিবেশীকরণের 1 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে, বি উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর কারণ ও ফলাফল উল্লেখ করো। এই চ্যাপ্টার বা এই অধ্যায়ের 5টা কোশ্চিন দেওয়া রয়েছে। তো 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার প্রথমে লিখবে ভূমিকা। ভূমিকা লিখবে, ভূমিকা লেখার পর পয়েন্ট লিখবে বি উপনিবেশীকরণের কারণ ও ফলাফল। এর মধ্যে আবার সাব পয়েন্ট থাকবে 1-2 করে। 1 নম্বর পয়েন্ট থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি। 2 নম্বর পয়েন্ট থাকবে ঔপনিবেশিক শক্তিগুলির পারস্পরিক দ্বন্দ্ব। 3 নম্বর পয়েন্ট থাকবে জাতীয়তাবাদের প্রসার। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পাশ্চাত্য শিক্ষা ও আদর্শের প্রভাব। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আর্থিক উন্নয়নের আকাঙ্ক্ষা। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। 8 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নির্জোট আন্দোলনের প্রভাব। 9 নম্বর পয়েন্ট তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অথবা 5টা পয়েন্ট এখানে লিখতে পারো, ঠিক আছে? আমি 8টা পয়েন্ট দিয়েছি। তো তারপরে উপসংহার লিখবে লাস্টে। উপসংহার লিখলে এ কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। মিনিমাম 8-এর মার্কের প্রশ্ন যেগুলো রয়েছে 8টা পয়েন্ট লিখতেই হবে, বা মিনিমাম 6টা তোমরা লিখতে পারো, কিন্তু 8টা লেখাটা বেশি বেটার। অল্প অল্প করে পয়েন্টের মধ্যে লেখা থাকবে, অসুবিধা নেই, 8টা পয়েন্ট তোমরা করবে। তাহলে উপসংহার দিলেই শেষ। কোশ্চিনটা কি ছিল? কোশ্চিনটা ছিল যে বি উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর কারণ ও ফলাফল উল্লেখ করো। তারপরে নেক্সট কোশ্চিনের দিকে যাচ্ছি। নেক্সট কোশ্চিন আছে 2 নম্বর, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা সংক্ষেপে আলোচনা করো। আমরা রয়েছি টেস্ট পেপারের D61 পেজে। প্রথমে ভূমিকা পয়েন্ট লিখবে, ভূমিকা প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। ভূমিকা লেখার পর পয়েন্ট করবে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রসার। তারপরে পয়েন্ট থাকবে আলজেরিয়ার স্বাধীনতা লাভ। তারপরে পয়েন্ট থাকবে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের কারণ। তারপরের পয়েন্ট করবে বর্ণ বৈষম্য। আলজেরিয়ার মুক্তি সংগ্রামের কারণের ভিতর 1-2 এভাবে সাব পয়েন্ট থাকবে। প্রথম থাকবে বর্ণ বৈষম্য, 2 নম্বর পয়েন্ট থাকবে ফ্রান্সের দমনমূলক নীতি।
3 নম্বর পয়েন্ট থাকবে ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনা। ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনা। তারপরে নেক্সট 4 নম্বর পয়েন্ট থাকবে প্রতিক্রিয়াশীল নীতি। 5 নম্বর পয়েন্ট থাকবে ইন্দোচীনের সাফল্যের দৃষ্টান্ত। লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট। কোশ্চিনটা ছিল আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা সংক্ষেপে আলোচনা করো। এরপর নেক্সট কোশ্চিন আলোচনা করছি D61 পেজের 3 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট লিখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পয়েন্ট দিয়ে লেখা হয়ে যাওয়ার পর পয়েন্ট লিখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোশ্চিনটা কমপ্লিট। এরপরে দেওয়া রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা পয়েন্ট করে লিখবে। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য পয়েন্ট করবে। এই পয়েন্ট লেখা হয়ে যাওয়ার পর আবার পয়েন্ট লিখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব। তারপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পয়েন্ট দিয়ে লিখবে। নেক্সট পয়েন্ট লিখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। আর লাস্টে পয়েন্ট লিখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব। তাহলে এই কোশ্চিনটা এখানে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল। প্রথমে পয়েন্ট লিখবে সার্ক গঠন। সার্ক গঠন এতখানি লেখার পর এখানে প্যারা চেঞ্জ করে লিখবে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে। এখান থেকে প্যারা চেঞ্জ করে লিখবে তোমরা। লেখার পর এতখানি গ্রহণ করা হয়, এটা একটা প্যারার মধ্যে থাকবে। তারপরে পয়েন্ট করবে সার্কের উদ্দেশ্য। পরের পয়েন্ট লিখবে সার্ক এর উদ্দেশ্য। সার্কের উদ্দেশ্যের মধ্যে সাব পয়েন্ট থাকবে 1 2 3 4 এভাবে। 1 নম্বর পয়েন্ট থাকবে উন্নয়ন, 2 নম্বর পয়েন্ট লিখবে আত্মনির্ভরতা, 3 নম্বর পয়েন্ট লিখবে উৎসাহ প্রদান, 4 নম্বর পয়েন্ট লিখবে যোগাযোগ বৃদ্ধি, 5 নম্বর পয়েন্ট লিখবে জনকল্যাণ, 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সহযোগিতা, 7 নম্বর পয়েন্ট লিখবে উন্নয়ন, 8 নম্বর পয়েন্ট লিখবে বোঝাপড়া। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, তাহলে এই কোশ্চিনটা এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে 8টা পয়েন্ট দেওয়া রয়েছে সার্কের উদ্দেশ্য, 8টা সাব পয়েন্ট তোমরা লিখবে। কোশ্চিনটা কি ছিল, কোশ্চিনটা ছিল সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল। এবার লাস্ট কোশ্চিন দেওয়া রয়েছে বি উপনিবেশীকরণের WBH টেস্ট পেপারের D61 পেজের লাস্ট কোশ্চিন সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কি ছিল। প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকা লেখার পর পয়েন্ট লিখবে উদ্ভবের প্রেক্ষাপট। তারপর লিখবে এখান থেকে উদ্ভবের প্রেক্ষাপটটা শেষ হবে।
উদ্ভবের প্রেক্ষাপট লেখা শেষ হয়ে গেলে নেক্সট পয়েন্ট লিখবে সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী। উদ্দেশ্য ও কার্যাবলী মানে সার্কের উদ্দেশ্যটা কি ছিল আর কাজটা কি করত, ঠিক আছে, কিভাবে কাজ করে সেটাই বলছে। তো উদ্দেশ্য আর কার্যাবলী একই। উদ্দেশ্যটা না কি উদ্দেশ্য নিয়ে, আর কাজটা করে কার্যাবলী মানে কাজ কি উদ্দেশ্য নিয়ে কাজটা করে, সেটাই বলা হয়েছে এখানে। সার্কের উদ্দেশ্য কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে সার্কের উদ্দেশ্য। তোমরা এখানে সার্কের উদ্দেশ্য কার্যাবলী এভাবে লিখতে পারো, অসুবিধা নেই। তার মধ্যে কটা পয়েন্ট থাকবে, তার মধ্যে 9টা পয়েন্ট লিখবে সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী মধ্যে। সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী লেখা হয়ে গেলে লাস্টে তোমরা লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা মানে এই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে WBH এর টেস্ট পেপার 2024 D58 থেকে কত D61 সি এর দাগের যেসব 8 মার্কের বড় কোশ্চেনগুলো ছিল সেই সাজেশনগুলোর অ্যান্সার আমি আজকে করিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা একটু বড়, করার কিছু নেই, যেহেতু সবগুলো অ্যান্সার আমি আজকে আলোচনা করলাম কোশ্চেনের, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। যাদের কাছে অনেক কোশ্চেনের অ্যান্সার নেই, তোমরা এখান থেকে এই ভিডিওর মধ্যে তোমরা সেই কোশ্চেন বড় বড় কোশ্চেনগুলো পেয়ে যাবে 8 মার্কের। সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিয়ে খাতাতে ভালো ভালো করে লিখে প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে। সামনে পরীক্ষা, বেশি দেরি করো না, আড্ডা কম মারো, ঘোরাঘুরি কম করো। আর বড় নোট মুখস্থ না হলে তোমরা কি করবে, লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবে। আর একটা ট্রিপস তোমাদের দিয়ে যাচ্ছি, নিজের টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে কি হবে, টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়লে তোমাদের পরীক্ষাতে MCQ কোশ্চিন যেগুলো আসবে সেগুলো লিখতে সুবিধা হবে। তাহলে তোমরা দেখবে পরীক্ষাতে ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে যদি এই টিপসগুলোকে তোমরা ফলো করো। আর তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আর WBH টেস্ট পেপারের সাজেশনের আর কোনো কিছু বাকি থাকলো না, ঠিক আছে। এর আগে আমি ক্লাস নিয়েছিলাম, সেই ভিডিও ক্লাসে আমি আলোচনা করেছিলাম MCQ কোশ্চিন এবং 1 লাইনের কোশ্চিন ছিল বি এর দাগে, বি এর দাগের কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম। শুধু বাকি ছিল সি এর দাগের, সেগুলো 8 মার্কের প্রশ্ন, সেই 8 মার্কের কোশ্চিনগুলো আজকে আলোচনা করলাম।